আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনটি লিখেছেন অবসরপ্রাপ্ত কমোডোর জসিমউদ্দিন ভূঁইয়া। এনবিআরে কঠিন সিদ্ধান্তের সময়। বাংলাদেশে দুর্নীতিকে অনেকেই চালাকির প্রতিভা মনে করে। যখনই কেউ সেই প্রতারণার শেকড়ে আঘাত করে, তখনই গর্জে ওঠে সুবিধাভোগীদের দল। ২০২৫ সালের ১২ মে তার একটি ইতিহাসে লেখা থাকবে, কারণ সেদিন সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা সত্যিকার অর্থেই দুর্নীতির দুর্গে কাঁপন ধরিয়ে দেয়। প্রিয় দর্শক, লেখক এখানে উল্লেখ করেছেন বিভিন্ন কিছু বিষয়। তিনি লিখেছেন, ঘুষের সমুদ্র থেকে বেরিয়ে আসার প্রথম চেষ্টা, সুবিধাভোগীদের চিৎকার, রাষ্ট্রের প্রতিবন্ধক, একজন সত্যিকারের যোদ্ধা। আরও লিখেছেন, এনবিআরের অজ্ঞতায় জাতির ক্ষতি, দুর্নীতি মানেই সর্বনাশ। চূড়ান্ত কথায় লিখেছেন, পিছিয়ে গেলে জাতি হারবে। বিগত কয়েক বছর ধরেই আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে অর্থনৈতিক সহায়তা পেতে বাংলাদেশকে কিছু কাঠামোগত সংস্কারে শর্ত দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে সরকার ২০২৫ সালের ১২ মে এনবিআরের নীতি নির্ধারণী ও বাস্তবায়ন কাঠামো আলাদা করার ঘোষণা দেয়। প্রথম দেখায় এ সিদ্ধান্ত একটি সাধারণ প্রশাসনিক পরিবর্তন মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ছিল বাংলাদেশের রাজস্ব আদায়ে দুর্নীতি বন্ধে একটি যুগান্তকারী পদক্ষেপ। কেন? কারণ বহু বছর ধরে এনবিআরের অভ্যন্তরে একটি ঘুণধরা কাঠামো গড়ে উঠেছিল। একই সংস্থা নীতি প্রণয়ন করে, আবার নিজেরাই তা বাস্তবায়ন করে, ফলে কেউ কাউকে জবাবদিহি করতে চায় না, এবং সেই সুযোগেই চলে এসেছে দুর্নীতি, অনিয়ম এবং কাছের লোকদের জন্য সুযোগ সৃষ্টি। সরকারের এই উদ্যোগ যখন বাস্তবায়নের পথে এগোতে শুরু করে, তখনই শুরু হয় ভেতরের প্রতিরোধ। এনবিআরের ভেতরে যারা দুর্নীতিকে নিয়ম হিসেবে ধরে নিয়েছিল, তারা আন্দোলনে নামে। তাদের দাবি ছিল এটি প্রশাসনিক ব্যর্থতা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলে। এনবিআরের চেয়ারম্যান, যিনি এই সংস্কারের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি গত কয়েক মাসে প্রায় ১০ জন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীকে পদ থেকে সরিয়ে দেন। কারো বিরুদ্ধে ঘুষ গ্রহণের, কারো বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ছিল। ফলে এসব প্রভাবশালী কর্মকর্তারা নিজেদের স্বার্থে আন্দোলনে নেমে পড়েন। এদের সঙ্গে যুক্ত হয় কিছু কর ফাঁকি দেওয়া বড় ব্যবসায়ী, যারা চেয়ারম্যানের ডিজিটাল রিটার্ন ও আয়কর বিশ্লেষণ পদ্ধতির কারণে ফাঁদে পড়ে গিয়েছিল। এই সংস্কারের অন্যতম প্রধান দিক ছিল ডিজিটাল আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা। আগে যেখানে বছরে মাত্র ৫ লাখ রিটার্ন দাখিল হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৪০,০০০-এ। এতে অতিরিক্ত ১,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে মাত্র ১০ মাসে। এটি প্রমাণ করে সঠিক নেতৃত্ব, ডিজিটালাইজেশন এবং জবাবদিহিতা থাকলে রাজস্ব আদায় বাড়ে, করদাতাদেরও আস্থা জন্মায়। কিন্তু দুর্নীতিগ্রস্ত মহলের চোখে এটি ছিল এক ধরনের আক্রমণ। তারা বিশ্বাস করে প্রতিটি রিটার্ন, প্রতিটি প্রক্রিয়া যদি ট্র্যাক করা যায়, তাহলে তাদের অতিরিক্ত আয় বন্ধ হয়ে যাবে। সেই ভয় থেকেই তারা গোপনে বেসরকারিভাবে এনবিআর সংস্কারের বিরোধিতা শুরু করে। আমরা আসি পুরনো সময়ের দুর্নীতির চিত্র। একসময় কর নির্ধারণ করা থেকে শুরু করে আদায় পর্যন্ত সবই করতেন এনবিআরের কিছু নির্দিষ্ট কর্মকর্তা। তাদের সঙ্গে যুক্ত ছিল এক ধরনের অনানুষ্ঠানিক ব্যবসা। ধরা যাক, কারো ১০০ টাকা কর নির্ধারণ করা হলো, তিনি ৩০ টাকা দিয়ে ম্যানেজ করতেন, আর বাকি ৭০ টাকা ভাগাভাগি হতো অভ্যন্তরীণ মহলের মধ্যে। এভাবে রাজস্ব খাত পরিণত হয়েছিল লোকসানি সেক্টরে। এই ব্যবস্থা বদলানোর চেষ্টাই আজকের সংঘাতের মূল। আমরা একটি ভয়াবহ উদাহরণে। লেখক কমোডোর জসিমউদ্দিন তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯৯৬ থেকে ৯৭ সালে বাংলাদেশ সরকার মোবাইল অপারেটরদের একবার জাপানে এক বাস চালক ভুলবশত $৬০ বাড়তি খরচ করে ফেলেন। জাপানের প্রশাসন শুধু তাকে চাকরিচ্যুতই করেননি, তার পেনশন থেকেও $৮৪,০০০ কেটে নেয়। কারণ সবার জন্য একটাই বার্তা, রাষ্ট্রীয় অর্থ অপচয় করলে কেউই রেহাই পাবে না। আমাদের দেশেও কি এমন দৃষ্টান্ত দরকার নয়? আপনাদের কাছে প্রশ্ন রইল।
প্রশ্ন হলো, সরকার কি পিছিয়ে আসবে নাকি এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে এই সংস্কারকে বাস্তবায়িত হতে দেবে? আমরা যদি আজ পিছিয়ে আসি, তাহলে শুধু একজন সৎ কর্মকর্তাই হারাবেন না, হারাবে পুরো জাতি। নতুন করদাতারা নিরুৎসাহিত হবেন, পুরনো দুর্নীতিবাজরা আবার আগের জায়গায় ফিরে আসবেন। প্রিয় দর্শক, এই যুদ্ধে আপনি কোথায় দাঁড়াবেন? দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছে, আপনি কি তাদের পাশে দাঁড়াবেন নাকি সুবিধাবাদীদের ষড়যন্ত্রকে চুপচাপ মেনে নেবেন? আপনার মতামত জানান নিচে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ভয়েস অফ আমার দেশ। এই লড়াই শুধু এনবিআরের নয়, এটা আমাদের সকলেরই লড়াই।